সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না 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 না, মাথায় কিছুই আসছে না। মাথায় কি আসছে না জাহাপানা? কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেই বুদ্ধি কিছুতেই মাথায় আসছে না উজির। ও হো হো, এই ব্যাপার। এ কোনো চিন্তা করবেন না জাহাপানা, মাথায় আমার একটা লাজবাব বুদ্ধি কাল থেকে, মানে ওই কাল রাত থেকে আর কি, ঘুর ঘুর করছে। তাই নাকি? তবে বুদ্ধিটাকে বেশি না ঘুরিয়ে তোমার সেই লাজবাব বুদ্ধিটা বলে ফেলো শুনি। বলছি জাহাপানা, বলছি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সব খবর আমাদের দিতে পারে একমাত্র ওই লোভী শুটকো মন্ত্রীটা। তাই আমরা যদি ওই শুটকো মন্ত্রীকে মোহরের লোভ দেখিয়ে হাত করতে পারি তাহলে বাহ উজির বাহ, সত্যি তোমার বুদ্ধিটা তো শাহী কাবাবের থেকে বেশি সুস্বাদু। যাও 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 যাও, আজই ওই শুটকো মন্ত্রীটাকে পাকড়াও করে আমার প্রাসাদে নিয়ে এসো। উফ, জিনিসপত্রের কি আগুন ছোঁয়া দাম। আলু পটল কিনতে গিয়েই ভিখারি হয়ে গেলাম। এই মাসে রাজকোষ থেকে কিছু স্বর্ণমুদ্রা টুক করে সরিয়ে ফেলতে হবে, না হলে পকেট পুরো ফাঁকা খেলার মাঠ হয়ে যাবে। কে কে তুই? তোর এত বড় সাহস, তুই রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর পদ আগলে দাঁড়াস? মন্ত্রীমশাই, নবাব বাহাদুর আপনার সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছেন। উঠে আসুন, উঠে আসুন। হ্যাঁ, আমার সঙ্গে? কি ভাবছেন অত? হ্যাঁ, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা উচিত হবে না। কিছু না, চল। ওই দেখুন জাহাপানা, মিষ্টির গন্ধ পেয়ে পিঁপড়ে এসে হাজির। কি, আমাকে পিঁপড়ে বলা? আমি যদি পিঁপড়ে হই তাহলে এই মাথা মোটা উজিরটা একটা আস্ত উচ্চিংড়ে। এসো পিঁপড়ে, ইয়ে মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, এই নাও। হ্যাঁ, এত স্বর্ণমুদ্রা সব আমার? হ্যাঁ, সব তোমার। তবে এগুলো আমি তোমাকে এমনি এমনি দিইনি। এর বদলে কি করতে হবে শুধু বলুন নবাব বাহাদুর। এতগুলো স্বর্ণমুদ্রার বদলে আমি সব করতে রাজি। বেশি কিছু নয়, তোমাকে শুধু রাজা কৃষ্ণচন্দ্রের সব গোপন খবর আমাকে জানাতে হবে। এর এমন কি কাজ? আমি তবে আজ থেকেই কাজে লেগে পড়ছি। তবে সাবধান, মহারাজ আর গোপালের চোখ বাঁচিয়ে তোমাকে এই কাজ করতে হবে। কেউ জানতে পারবে না, কাকপক্ষীও নয়। তবে আজ থেকে তুমিই হলে আমার গুপ্তচর। বলো গিন্নি, বলো, একে একে বলো, আমার সব মনে থাকবে। সত্যি তো? এই দেখো, আবার যেন ভুলে মেরে দিও না। হ্যাঁ, না না না, গোপাল ভাঁড় একবার যেটা কানে শোনে সেটা সারা জীবন মনে রাখে। আচ্ছা বলছি, এই 1 সের চাল, 1 সের ডাল, সর্ষের তেল। দাঁড়াও, বলি আলাদা আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, একসঙ্গে খিচুড়ি বললেই তো মিটে যায়। ওই অমনি রসিকতা শুরু। হ্যাঁ, আচ্ছা, তারপর বলো। আলু, পটল, উচ্ছে, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো
আর এই একটু ভালো দেখে চারা মাছ ব্যাস। আ আ ঠিক আছে গিন্নি, আমি চললাম তবে। যা যা বলেছো বাজার থেকে সব নিয়ে আসবো, একটাও বাদ দেব না। একশের চাল, একশের ডাল, সর্ষের তেল, তারপর আলু, পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো। এই যে গোপাল, চললে কোথায় গো? পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো, উচ্ছে আর চারা মাছ। হ্যাঁ, সে আবার কি? বাজার করতে যাচ্ছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, না হলে বাজার উঠে যাবে। হ্যাঁ, একশের চাল, একশের ডাল, সর্ষের তেল, আলু, পটল, উচ্ছে উচ্ছে হ্যাঁ, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো আর 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 আরেকটা কি ছিল জানো? আরেকটা মনে পড়েছে, সন্দেশ। বলি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ও কিছু না, দাও দাও আমাকে এক সের সন্দেশ দাও দেখি। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের পেছনে লাগা রাস্তাটা খুঁজে পেয়েছি। তাই নাকি উজির? এই 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 দেখুন জাহাপানা, দেখুন হিসেব বলছে রাজা কৃষ্ণচন্দ্র বাৎসরিক খাজনা শোধ করে দিয়েছে 3 মাস আগেই। ঠিকই তো, হিসেব মতন আগামী বছরের আগে আমি কৃষ্ণচন্দ্রের কাছে খাজনা চাইতে পারবো না। না জাহাপানা, আপনি চাইবেন, তবে বাৎসরিক খাজনা নয়, চাইবেন মাসিক খাজনা। এবার থেকে রাজা কৃষ্ণচন্দ্রকে বাৎসরিক খাজনার বদলে মাসে মাসে খাজনা দিতে হবে। বুঝেছি উজির, তার মানে হিসেব মতন গত 3 মাসের খাজনা আমি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পাবো। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। আর আপনার চিঠি পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র তড়িঘড়ি আপনাকে খাজনার টাকা পাঠাতে যাবে, কিন্তু পথে হবে বিপদ। মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, একমাত্র রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী জানবে রাজা কৃষ্ণচন্দ্র কার হাত দিয়ে কোন পথে খাজনার টাকা আপনার কাছে পাঠাচ্ছে। যে আপনার কাছে খাজনার টাকা নিয়ে আসবে তার পথে হবে বিপদ, সব খাজনার টাকা হবে লুট। তারপর আর বলতে হবে না উজির, আমি সব বুঝে গেছি। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, রানী বড্ড ভালোই রাঁধে। তাই বুঝছি মহারাজ ঘন ঘন হাতের গন্ধ শুঁকছেন? হ্যাঁ, ঠিক ধরেছ মন্ত্রী। কি ব্যাপার হে গোপাল, আজ তুমি তোমার সোনার চাঁদ মুখটা অমন বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন? আর কি বলবো মহারাজ, চারা মাছ কিনতে গিয়ে ভুল করে বাজার থেকে সন্দেশ কিনে ফেলেছিলাম, তাই আমার গিন্নি আমার উপরে কি চোটপাটটাই না করলো মহারাজ। বেশ হয়েছে, তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত। গোপাল কিনলো সন্দেশ, কিনতে গিয়ে মাছ, গিন্নি তাই খুব বকেছে, গোপালের মুখ হয়েছে বাংলার পাঁচ। মাছ কিনতে গিয়ে সন্দেশ? সত্যি গোপাল, ভুল তো অনেকেই করে, কিন্তু তোমার মতন ভুল যে সে করতে পারে না। মহারাজের জয় হোক, নবাব বাহাদুর আপনার জন্য সন্দেশ পাঠিয়েছেন। আবার সন্দেশ? এই সন্দেশ সেই সন্দেশ নয় গোপাল, এই সন্দেশের মানে হলো খবর। ওই দাও দেখি নবাব বাহাদুর মহারাজের জন্য কি খবর পাঠিয়েছেন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি ঠিক করেছি এবার থেকে আমি তোমার কাছ থেকে আর বাৎসরিক খাজনা চাইব না। হ্যাঁ, বলো কি মন্ত্রী, নবাব বাহাদুর আর খাজনা নেবেন না? এবার থেকে বাৎসরিক খাজনার বদলে আমি তোমার কাছ থেকে মাসিক খাজনা নেব। তোমাকে প্রত্যেক মাসের প্রথম 5 দিনের মধ্যে খাজনা শোধ করে দিতে হবে। হিসেব অনুযায়ী তোমার 3 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে, তাই আগামী 2 দিনের মধ্যে
খাজনা শোধ করে না দিলে আমি তোমাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, মাসিক খাজনা? হ্যাঁ মহারাজ, তাই তো লেখা আছে। নবাব মহারাজকে জব্দ করার জন্য ভালোই ফোন দিয়েছেন দেখছি। এবার কি হবে মহারাজ? সেনাপতি, তুমি আজই যাও নবাবের প্রাসাদে, গিয়ে নবাবের মুখের ওপর 3 মাসের খাজনার টাকা ছুড়ে দিয়ে এসো। ঠিক আছে মহারাজ। মন্ত্রী, তুমি এক্ষুনি রাজকোষ থেকে 3 মাসের খাজনার টাকা বার করে সেনাপতির হাতে দাও। আর শোনো সেনাপতি, বলুন মহারাজ। তুমি সড়ক পথে না গিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাও। ঠিক আছে মহারাজ, আমি আজ দুপুরের মধ্যেই ওই নবাবের প্রাসাদে পৌঁছে খাজনার টাকা দিয়ে আবার সন্ধ্যের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসব। সেনাপতি সড়ক পথ ছেড়ে জঙ্গলের রাস্তা ধরে যাবে? নবাবের কানে খবরটা দিতে হচ্ছে তাহলে। কা 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 বলুন বলুন মন্ত্রী মশাই, কি খবর এনেছেন? আমার কাছে খবর আছে, আমাদের সেনাপতি নবাবের খাজনা দিতে এই পথ ধরেই যাবে। তাড়াতাড়ি চল না তোরা, প্রজাপতিরা না হলে পালিয়ে যাবে। কত দূর আর পালাবে? আমি উড়ে গিয়ে লাফিয়ে ধরে নেব না? তুই বুঝি উঠতে পারিস? হ্যাঁ পারি, দেখবি? হ্যাঁ হ্যাঁ, দেখা দেখি। না থাক, অন্য কোনোদিন দেখাবো। ওই দেখ গুলটে, ওখানে কে যেন একটা শুয়ে আছে। চল চল। আরে এ তো আমাদের সেনাপতি। তোরা দাঁড়া, আমি এক্ষুনি গোপাল দাদুকে ডেকে নিয়ে আসছি। এই নিন জাহাপনা, রাজা কৃষ্ণচন্দ্রের খাজনা। সেনাপতির মাথায় বাঁশের বাড়ি মেরে কেড়ে নিয়েছি। সাবাস সাবাস। দেখেছেন জাহাপানা, দেখেছেন? বলেছিলাম না আমার বুদ্ধি কাজ করবে। আর কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও ভালোই কাজ করেছে। কৃষ্ণচন্দ্রকে আবার চিঠি পাঠানোর ব্যবস্থা করো, আর এবারে চিঠিটা আমি নিজের হাতে লিখবো। হ্যাঁ, ও গোপাল দাদু, গোপাল দাদু শুনছো? ও গোপাল দাদু। কি হয়েছে রে গুলটে, চেঁচাচ্ছিস কেন? আমি কোথায়? তুমি এখন রাজপ্রাসাদে সেনাপতি। জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমার নাতি নাতনিরা তোমাকে দেখে আমার কাছে ছুটে আসে। হ্যাঁ, এইসব কি করে হলো সেনাপতি? তুমি তো যাচ্ছিলে নবাবের প্রাসাদে। সেটাই তো বুঝতে পারছি না। আমি তো ঘোড়া ছুটিয়ে নবাবের প্রাসাদের দিকেই যাচ্ছিলাম মহারাজ। আচমকা আচমকা একটা ওই কালো চাদরে ঢাকা মুখ, তারপরেই একটা বাঁশের বাড়ি আমার মাথায় পড়ে। এইটুকুই মনে আছে মহারাজ, তারপর তো আর কিচ্ছু মনে নেই। জঙ্গলে ডাকাত আছে, ডাকাত সেনাপতিকে ঘায়েল করে খাজনা নিয়ে পালিয়েছে। সত্যি তো, খাজনার মোহরগুলো তো আমার সঙ্গেই ছিল, কিন্তু কিন্তু এখন নেই মহারাজ। বিষয়টা কেমন যেন একটু গোলমাল লাগছে। সেনাপতি কিছু বলার আগেই মন্ত্রীমশাই কিভাবে বললেন যে খাজনার টাকা চুরি গেছে? এর পেছনে মন্ত্রী নেই তো? মহারাজ, আপনার জন্য আরো একটা চিঠি আছে, নবাব বাহাদুর পাঠিয়েছেন। কই দাও দেখি। কি
কি হলো মন্ত্রী? আরে চুপ করে আছো কেন? ওহ, আরে নবাব কি লিখেছেন সেটা পড়ে শোনাও। মহারাজ, নবাব লিখেছেন তিনি এখনো খাজনার টাকা হাতে পাননি। কাল শেষ দিন। কালও যদি খাজনার টাকা তার কাছে না পৌঁছায় তবে তিনি সত্যি সত্যি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। হায় হায় হায়, এবার কি হবে? মহারাজ, আপনি কাল সকালেই এমন কারুর হাত দিয়ে নবাবকে খাজনার টাকা পাঠিয়ে দিন যাকে দেখে ডাকাত আর ডাকাতি করতে আসবে না। মানে কি বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। মানে আমাদের রাজ জ্যোতিষী। আমি? হ্যাঁ, আপনি। আপনার জপমালার থলির মধ্যে খাজনার টাকা নিয়ে গেলে ডাকাতরা কিছুতেই বুঝতে পারবে না। আপনি মন্ত্র উচ্চারণ করতে করতে পায়ে হেঁটে যাবেন, খাজনা দেবেন, আবার ফিরে আসবেন। ঠিক বলেছ গোপাল। রাজ্যোতিষী, তুমি কাল ভোর ভোরই পায়ে হেঁটে রওনা হয়ে যাও, আর এবার আর জঙ্গলের পথ না ধরে সড়ক পথেই যাও। কি বুঝলে? আজ্ঞে মহারাজ। খাজনার টাকা কিছুতেই নবাবের হাতে পৌঁছাবে না। হিসেব কিছুতেই মিলছে না। কৃষ্ণনগরে যত ডাকাত সর্দার আছে তারা সবাই এখন কারাগারে বন্দী। আর সেনাপতিকে চিনতে পেরে সেনাপতির উপর আক্রমণ করবে এমন বুকের পাটা যে সবার থাকে না। আরে মন্ত্রী মশাই না, কিন্তু এই সময়ে জঙ্গলের দিকে? ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। কা 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 আমার কাছে খবর আছে কাল সকালে রাজজ্যোতিষী নবাবের কাছে খাজনা নিয়ে যাবে সড়ক পথ ধরে। তুমি তৈরি থেকো। এইবার বুঝেছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। মহারাজ। কে 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 কে? আগে আমি মহারাজ। কাল সকাল হওয়ার আগে আমাদের যে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? কি বলছো? কিছুই যে বুঝতে পারছি না গোপাল। বলছি মহারাজ, সবটা আপনাকে বলছি। হ্যাঁ, বলো কি গোপাল? আমাদের মন্ত্রী? চুপ মহারাজ, দেওয়ালেরও কান থাকে। কোনো চিন্তা করো না গোপাল, আমি কাল সকালেই সেনাপতি আর প্রহরীদের পাঠিয়ে দিচ্ছি। আর আমি নিজে যাব নবাবের কাছে খাজনার টাকা দিয়ে আসতে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভালোই ভালোই নবাবের প্রাসাদে পৌঁছতে পারলে হয়। এই নাও গোপাল, এই নাও কৃষ্ণনগর রাজ্যের গত 3 মাসের খাজনা। এই গুজলাম ট্যাঁকে। চলি মহারাজ। জানিয়ে যাচ্ছিস? এক্ষুনি এক্ষুনি বার করে দে বলছি, এক্ষুনি বার কর। মানে আমি 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 করছিস? বার কর, বার কর বলছি। কি আছে, কি আছে তোর হাতের থলিতে? বার কর। মালা, মালা, ঠাকুরের মালা আছে। মালা না খাজনার টাকা? ছাড় 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 বলছি, ছাড়। ওরে বাবা রে, বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার মাথায় বংশের বাড়ি মেরে খাজনার টাকা কেড়ে নেওয়া। এবার চল, মেরে তোর একেবারে পিঠের চামড়া খুলে নিয়ে আমি ডুগডুগি বানাবো। সেনাপতি, সেনাপতি, ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে, না হলে তোমার মতো না আমারও খাজনার টাকা লুট করে এই বদমাইশটা পালিয়ে যেত। মহারাজ আমাকে ঠিক সময় এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, সে কি? মহারাজ কিভাবে জানলেন যে আমার উপর হামলা হবে? আমি অত শত জানি না। মহারাজ আরো বলেছেন। কি বলেছেন? বলেছেন আপনাকে আর ওই নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যেতে হবে না। মহারাজ বলেছেন আমি যেন আপনাকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে যাই। কৃষ্ণচন্দ্র এবার আচ্ছা বিপদে পড়েছে। আগে আমি থাকতে মহারাজের যে কোনো বিপদ হতে দেব না নবাব বাহাদুর। গোপাল তুমি? আগে হ্যাঁ, আমি এসেছি খাজনা দিতে। হ্যাঁ, এই নিন নবাব বাহাদুর, ধরুন।
সে কি পথে কোনো বিপদ আপদ হয়নি তো গোপাল তোমার? বিপদ অত সহজে গোপালকে ছুঁতে পারে না উজির, কারণ আমি আমাদের মন্ত্রী মশাইয়ের কথা শুনে এসেছি যে। মানে মন্ত্রী কি বলেছে? আমাদের মন্ত্রী মশাই তো আমাকে বললেন সড়ক পথে না গিয়ে জঙ্গলের পথ ধরে আসতে। সড়ক পথে নাকি আপনার লোক আমার হাত থেকে খাজনার টাকা কিনে নেবার জন্য বসে আছে। তার মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার সঙ্গে বেইমানি করেছে? এই তো কাজ হয়ে গেছে। কত ছাড়া মন্ত্রী, দেখাচ্ছি মজা। আমার কাছ থেকে মোহর নিয়ে আমার সঙ্গে গদ্দারি। আজ আমি মন্ত্রীর গর্দান নেব। আগে রাগকে আর পুষে রাখবেন না নবাব বাহাদুর। আমাদের মন্ত্রী মশাই এখন হয়তো রাজসভায় বসে মহারাজের পা টিপছে, মহারাজের কাছ থেকে বেতনও নিচ্ছে, আর আপনার কাছ থেকে মোহরও। উজির, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যেতে চাই। এতক্ষণে হয়তো নবাবের লোক আমাদের জ্যোতিষীকে মেরে সব খাজনার টাকা লুট করে নিয়েছে। কি হে মন্ত্রী, থেকে থেকে ফিকফিক করে হাসছো কেন? এমনি মহারাজ। যত নষ্টের গোড়া তো তুমি। একবার গোপালকে ফিরে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। এই যে মহারাজ, ডাকাত ধরেছি। এ কি রাজজ্যোতিষী, আপনি এখনো নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যাননি? যাচ্ছিলাম তো, কিন্তু পথে হলো বিপদ। আর এই বিপদ তৈরি করেছে আমাদের মন্ত্রী। হ্যাঁ, আমি? না মহারাজ, আমি কিছু করিনি। আপনার ভুল হচ্ছে। ভুল নয়, এটাই ঠিক মন্ত্রী মশাই। আপনি সামান্য কয়েকটা মোহরের জন্য সব খবর নবাবের কানে তুলে দিলেন। এই মন্ত্রী, আমি তোকে মোহর দিয়ে নিজের গুপ্তচর বানাতে চাইলাম, আর তুই কি মোহর নিয়ে শেষে আমার সঙ্গে বেইমানি করলি। আজ আমি তোর গর্দান নেবো। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। মন্ত্রী, আর নাটক করো না তো। গোপাল আমাকে সবটাই বলেছে। এতক্ষণ শুধু চুপ করেছিলাম প্রমাণের অভাবে। এখন সব আমার কাছে জলের মতন স্পষ্ট। এই রে, ডাঙায় বাঘ আর জলে কুমির, এবার আবার কি হবে? তোরই মন্ত্রীকে ধরে নিয়ে এসো। দাঁড়াও বেঈমান, মোর কট কোথাকার, দাঁড়াও দাঁড়াও বলছি। গোপাল দাদু, ভালো করে গোলে বল আটকাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আগে তো গোলে বল আসতে দে। তাহলে এই নাও, দেখি তো কেমন ধরতে পারো। গোল গোল গোল, গোপাল দাদু গোল খেয়েছে, গোপাল দাদু গোল খেয়েছে, গোপাল দাদু গোল খেয়েছে। ভালো কিছু তো খাওয়াতে পারিস না, গোল খাইয়ে খুব মজা হচ্ছে তাই না? বাপরে বাপ, বলের কি জোর! আমার সাধের টাকটা বুঝি দু ফাঁক হয়ে গেল রে। তা তোমার দুটো হাত আর অমন একটা বুড়ি থাকতে টাক দিয়ে আটকাতে গেলে কেন? তবে খবরদার, অনেক যত্নে গড়ে তোলা আমার এই ভুঁড়ি নিয়ে কথা বললে তোদের সঙ্গে কিন্তু আর খেলবো না বলে দিলাম। পালালে চলবে না, খেলতেই হবে। আজ কতদিন বাদে বাগে পেয়েছি, খেলবো না বললেই ছেড়ে দেবো নাকি? ঠিক বলেছিস, কুড়েটাকে একেবারে ছাড়বি না। দৌড় ঝাঁপ করিয়ে একটু ঘাম ঝরিয়ে দে তো দেখি, তাতে যদি ওর মেদ একটু কমে। মহারাজ, আপনিও? আসছে দেখা, হ্যাঁ, যত সব। আরে ও গোপাল, আরে রাগ দেখিয়ে চলে যাও কেন? ও গোপাল, বুঝলে রানী, বুড়ো হয়ে মরতে চললো, অথচ গোপালের ছেলে মানুষই আর গেল না। আজ কি করেছে জানো? বিকেল বেলা বাতাবি লেবু নিয়ে বাচ্চাদের সঙ্গে বল খেলতে নেমেছে। আর যাবি কোথায়? গুলটের মারা বল গোলার মতো ছুটে এলো গোপালের দিকে। তা পায়ে করে আটকা কিংবা হাতে করে ধর, তা না করে গোপাল বাড়িয়ে দিল মাথা। আর বলবো কি, বল এসে ধড়াম করে লাগলো গোপালের টাকে। কি ব্যাপার রানী,
এমন একটা মজার কথা শুনেও তোমার মুখে হাসি নেই। আচ্ছা, অমন আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? হয়তো কিছুই না, হয়তো আবার অনেক কিছু। আসলে কোনো কাজকর্ম না থাকলে মানুষের যা হয়, আমার হয়েছে সেই দশা। শুয়ে বসে দাঁড়িয়ে দিনটা যে কি করে কাটে সে শুধু আমিই জানি। কেন, তোমার তো সংসার ধর্ম আছে। আমার আবার সংসার? কেন 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 এই কথা বলছো কেন? বলবো না? আচ্ছা, সংসার বলতে তো ঘর গেরস্থালি বোঝায়, তা সেটা কি আমার আছে? সব সময় পাঁচটা দাস দাসী আমার পায়ে পায়ে ঘুরছে। রান্না বান্না, ঘর গোছানো, আমার যাবতীয় কাজ তো ওরাই করে দেয়। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। তুমি হলে এ রাজ্যের রানী, তুমি এসব কাজ করতে যাবে কোন দুঃখে? সেটাই তো আমার কাছে আরো বড় দুঃখের। আচ্ছা বলুন তো, সারাটা দিন আমি কি করে কাটাই? বুঝতে পেরেছি, বুঝেছি তোমার সমস্যার কথা। কিন্তু এর বিহিতের কোনো উপায় তো আমার জানা নেই। ঠিক আছে, কাল না হয় গোপালের সঙ্গে একটু কথা বলে দেখব। প্রণাম মহারাজ। ভোরবেলায় প্রহরী গিয়ে বলল আপনি নাকি আমায় ডেকেছেন। হ্যাঁ গোপাল, আবার একটা বড় সমস্যায় পড়ে গেছি। আর সমস্যাটা হচ্ছে তোমাদের রানীমাকে নিয়ে। আসলে রাজপ্রাসাদে তো ওর তেমন কাজকর্ম নেই, তাই শুধু শুয়ে বসে দিন কাটাতে ওর খুব একঘেয়ে লাগছে। আচ্ছা, কি করে তোমাদের রানীমার এই একঘেয়েমি দূর করা যায় বলো তো? বুঝতে পেরেছি, একেই বলে বিলাসিতার একঘেয়েমি। আচ্ছা চলুন দেখি, তার সঙ্গে একবার কথা বলে আসি। যাবে বলছো? বেশ বেশ, চল চল চল। রানী, বলুন কি বলবেন? দেখো কে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। প্রণাম রানীমা। কেমন আছো গোপাল? আগে আমি তো ভালো রকমেরই ভালো আছি। তা মহারাজের কাছে শুনলাম ইদানিং আপনার নাকি খুব একঘেয়ে লাগছে। সত্যি বলছি গোপাল, বিশাল এই রাজপ্রাসাদে সারাটা দিন একলা একলা কাটাতে গিয়ে আমি বড় হাঁপিয়ে উঠেছি গোপাল। টেবিলের উপর খোলা বই। মহারাজ, আপনি কি আজকাল পড়াশোনা শুরু করেছেন? কই না তো। তাহলে কে পড়ছিল? আমি আজকাল বই পড়ে খানিকটা সময় কাটাবার চেষ্টা করি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো গোপাল? কথায় আছে না, বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হয় না। কিন্তু পড়তে পড়তে তো সব বই শেষ হয়ে যাবে, তখন আমার সময় কাটবে কি করে? আহা, শুধু কি পড়বেন, তার সঙ্গে পড়াবেন। দেখবেন কোথা দিয়ে যে তরতর করে সময় কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। আমি পড়াবো কাদের? এই রাজ্যে ছোটদের পড়াশোনার জন্য তো পাঠশালা আছে। আহা, ছোটদের পড়াতে যাবেন কেন? আপনি পড়াবেন তাদের মায়েদের। মানে? আগে মানে তো জলের থেকেও সোজা মহারাজ। আচ্ছা বলুন তো, এ রাজ্যের কজন ঘরের বউ লেখাপড়া জানেন? অন্যদের কথা না হয় ছেড়েই দিলাম, আমার ঘরের মানুষটিও তো এক বর্ণ জানে না মহারাজ। কথাটা মন্দ বলনি গোপাল। তবে আপনি যদি এ রাজ্যের নিরক্ষর মহিলাদের লেখাপড়া শেখাতে শুরু করেন, তাহলে আপনারও সময় কেটে যাবে, আর তারাও দুপাতা লিখতে পড়তে শিখতে পারবে। আর জানেন তো, বিদ্যাদান মহাদান। খুব ভালো কথা বলেছো গোপাল। কালই আমি বড় সড়ো একটা আটচালা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওখানে এসেই না হয় রাজ্যের সব মহিলারা রানীর কাছে লেখাপড়া শিখতে আসবে। না না না, ওসব করতে যাবেন না। ওই যে কথায় আছে না, অনভ্যাসের ফোঁটা কপাল চরচর করে। এই কথা কেন বলছো গোপাল? অপরাধ নেবেন না রানীমা। আসলে যারা কখনো পড়াশোনা করেনি, তারা এই বয়সে ফট করে আটচালায় এসে পড়তে হয়তো রাজি হবে না, মানে লজ্জা পাবে। কিন্তু আপনি যদি রাজবাড়ির মধ্যে নিরিবিলিতে ওদের পড়াশোনার ব্যবস্থা করেন, তাহলে হয়তো কেউ আপত্তি করবে না। তাহলে সারা রাজ্যে ঢেঁড়া পেটাবার ব্যবস্থা করি। মহারাজ, কি দরকার ঢেঁড়া পিটিয়ে সকলকে জানান দেবার? তা না হলে কেউ তো জানতেই পারবে না। পারবে মহারাজ। ফুল ফুটলে তার গন্ধ যেমন নিজে থেকেই ছড়িয়ে পড়ে, তেমনি ভালো কাজ শুরু হলে
সকলেই ধীরে ধীরে তা জানতে পারবে মহারাজ। আচ্ছা, প্রথম দিকে কারা কারা পড়তে আসবে রানীর পাঠশালায়? আমার তো মনে হয় ঘর থেকেই শুরু করা ভালো। মানে রাজসভার সব সদস্যদের বউরা যদি প্রথম থেকে শুরু করে তাহলে ব্যাপারটা মনে হয় মন্দ হবে না। তা তোমার বউ লেখাপড়া শিখতে আসবে তো? আসবে না মানে? দেখবেন সকলের আগে এসে হাতে স্লেট নিয়ে আসন পেতে বসে থাকবে। আমি তাহলে আজই রাজসভায় গিয়ে সকলকে ব্যাপারটা বলি। আমিও চট করে বাড়িতে গিয়ে মাথায় তেল, পুকুরে ডুব আর পেটে কিছু দিয়ে আসি। দেখলে তো রানী, তোমার নিঃসঙ্গতা কাটাবার কেমন একটা উপায় বের করে দিল। সত্যি মাথা তো নয়, যেন একটা বুদ্ধির কারখানা। এই জন্যেই বলে গোপাল। তা তোমরা সকলে শুনলে তো আমার কথা? তা বলো কেমন লাগলো? একেই বলে বুড়ো বয়সে মতিভ্রম। ওই যে কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। বাড়ির বউরা শিখবে লেখাপড়া। হ্যাঁ সেনাপতি, তোমার কি মত? পাঠাবে তো তোমার বউকে? অবশ্যই পাঠাবো মহারাজ। লেখাপড়া শেখার ও খুব ইচ্ছে ওর, কিন্তু এতদিন তেমন কোনো ওই সুযোগ পায়নি বলে। রাজবৈদ্য, বলার কি আছে মহারাজ, লেখাপড়া জানে না বলে আমার সহধর্মিনী তো সারাক্ষণ কেমন ওই কুঁকড়ে থাকে। এত বড় একটা ওই সুযোগ যখন এসেছে তখন তো শিখবেই। জানেন মহারাজ, বিয়ের সময় শুনেছিলাম পাত্রীর নাকি অক্ষর পরিচয় আছে। আমি তো সর্বক্ষণ ওই লেখাপড়া নিয়েই থাকি, তাই এক কথায় ওই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু ও মা, কি মা, ঘরে এনে দেখলাম একটা অক্ষরও চেনে না। সেই থেকে মনে বড় ব্যথা ছিল। আজ মনে হচ্ছে রানীমার কৃপায় আমার সেই ব্যথা দূর হবে। সকলেই তো দেখছি এক এক করে রাজি হয়ে যাচ্ছে। বাকি রইল তাহলে মন্ত্রী আর রাজপণ্ডিত। মন্ত্রী আর রাজপণ্ডিত বাকি রইল কেন বলছেন মহারাজ? গোপাল তো এখনো কিছু জানায়নি। ও সকলের আগেই জানিয়েছে। আরে এটা তো ওরই পরিকল্পনা। গোপালের পরিকল্পনা? বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। ওহ, তাহলে টেকোটাই মহারাজ আর মহারানীকে নাচিয়েছে। আমিও রাজি মহারাজ, আমার স্ত্রীও রানীমার কাছে লেখাপড়া শিখতে আসবে। খুব ভালো, খুব ভালো। তা মন্ত্রী, তোমার বউও আসবে তো? লেখাপড়া না জানলে আমি তো তাকে পাঠাতামই মহারাজ, কিন্তু সে যে লেখাপড়া জানে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, রানীমা তো পাঠশালায় একজন সহকারিনী খুঁজছিলেন। তা ভালোই হলো, পাঠশালায় রানীমাকে সাহায্য করার জন্য একজনকে পাওয়া গেল। খুব ভালো হলো। তাহলে মন্ত্রী, মহারানীর পাঠশালায় রানীকে সাহায্য করবে তোমার বউ। এই মরেছে, এ তো নিজের কাটা খালে নিজেই ডুবে মরবো দেখছি। খুব তো গাল ফুলিয়ে মিথ্যে কথা বলে দিলাম, কিন্তু সে তো একেবারেই লেখাপড়া জানে না। ওরে বাবা রে, এখন কি করি? মহারাজ, তাহলে কালই মন্ত্রী মশাইয়ের স্ত্রীকে একবার রানীমার সঙ্গে দেখা করতে বলে দিন। কিভাবে লেখাপড়া শুরু হবে তা নিয়ে দুজনের মধ্যে একটা আলোচনা হওয়া দরকার। ওরে টেকো, এবারে থাম, আর সর্বনাশ করিস না আমার। মন্ত্রী মশাইয়ের চোখে মুখে কেমন চিন্তার ভাঁজ পড়ে গেল না? শোনো মন্ত্রী, কাল দুপুরে খাওয়া দাওয়ার পর তোমার বউকে রাজসভায় পাঠিয়ে দেবে। কি রাজি তো? এমন করে বলছেন কেন মহারাজ? রাজার সহকারী হচ্ছে মন্ত্রী, তা রানীর সহকারিনী মন্ত্রীর স্ত্রী। এটাই তো স্বাভাবিক মহারাজ, তাই না মন্ত্রী মশাই? কি করেছো তুমি? মহারাজকে বেমালুম বলে দিয়ে এলে আমি লেখাপড়া জানি। এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কিন্তু এরকম একটা ডাহা মিথ্যে কথা বলার কি দরকার ছিল? ও, আমি ভেবেছিলাম তুমি লেখাপড়া জানো শুনলে মহারাজ আর তোমাকে মহারানীর পাঠশালায় যেতে বলবেন না। কিন্তু তখন কি করে বুঝবো যে ওই পাজি টেকোটা এমন একটা চাল চেলে বসবে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি চাও না আমি লেখাপড়া শিখি? না, চাই না, কারণ আমি মনে করি ঘরের বউ ঘর কন্যা করবে, স্বামী সেবা করবে, ব্যাস ঘরের বউ হবে বিদ্যে ধরি। এই বয়সে এত বড় একটা
সুযোগ যখন এসেছে তখন আমি লেখাপড়া শিখবো। না, শিখবে না। তার চাইতে যা বলছি সেটা ভালো করে শোনো। কাল আমি মহারাজকে বলে দিতে যাচ্ছি যে তোমার ধুম জ্বর এসেছে, তাই তুমি যেতে পারবে না। আমার পাঠশালার জন্য কিছু জিনিস লাগবে, এই যেমন বই, স্লেট, চকখড়ি। যা যা লাগবে একটা ফর্দতে সেটা লিখে দিও। মন্ত্রীকে দিয়ে আমি বরং সেগুলো আনিয়ে দেব। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আসলে জানতে এসেছিলাম যে কবে থেকে শুরু হচ্ছে রানীমার পাঠশালা। আরে সেই জন্যই তো রাজপণ্ডিতকে ডেকে পাঠিয়েছি। সে এসে একটা ভালো দিনের কথা বললেই সেদিন থেকেই শুরু হবে। এই যে রাজপণ্ডিত এসে গেছো। হ্যাঁ, তা পাঁজি থেকে একটা ভালো দিন দেখে এসেছো তো? সামনেই সরস্বতী পুজো, ওই দিনটা বেশ ভালো। ভালো মানে খুব ভালো। বিদ্যার দেবীর আরাধনার দিন, সকলের হাতে খড়ি হবে, এর থেকে আর ভালো কি হতে পারে? কি ব্যাপার মন্ত্রী, এরকম দৌড়তে দৌড়তে এলে কেন? কি বলবো মহারাজ, সবটাই আমার কপাল। আপনাদের বৌমার তো আজ এখানে আসবার কথা ছিল, কিন্তু সকাল থেকেই ধুম জ্বর এসেছে। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে না হয় 2-1 দিন পরেই আসবে। সরস্বতী পুজোর তো এখন কটা দিন বাকি, তবে আপনার স্ত্রী এলে আমার খুব উপকার হবে। সে মনে হয় আপনাকে সাহায্য করতে আসতে পারবে না রানীমা, কারণ আমার মনে হয় এই জ্বর খুব তাড়াতাড়ি সারবে না। তাহলে তো খুবই চিন্তার কথা। বৈদ্য না হয়েও মন্ত্রীমশাই এত চট করে বলে দিল কি করে যে এ জ্বর খুব তাড়াতাড়ি সারার নয়? না না মহারাজ, এ একেবারেই ভালো কথা নয়। আপনি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাবার ব্যবস্থা করুন। খুব খুব ভালো কথা বলেছো গোপাল। ব্যাস, টিকোটা আমাকে আবার ফ্যাসাদে ফেলে দিল। তার কি কোনো প্রয়োজন আছে? আরে আছে বলেই তো পাঠাচ্ছি। তুমি বাড়ি গিয়ে বৌমার কাছে বসো। গোপাল, বলুন মহারাজ। রাজবৈদ্যকে তুমি নিয়ে যাবে মন্ত্রীর বাড়ি। হয়ে গেল, টেকো আপদরা দেখছি এবার আমার হেসেলেও ঢুকে পড়লো। কত সাজ ছিল লেখাপড়া শেখার, কিন্তু এমন লোকের হাতে পড়েছি আমায় সব শিখতে দেবে না। গিন্নি 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 গো, চাদর, কম্বল, শাল, আলোয়ান, ঘরে যা যা আছে সব মুড়ি দিয়ে শুয়ে পড়ো। কেন কেন শুয়ে পড়বো কেন? মহারাজের কাছে তোমার জ্বর হয়েছে বলায় মহারাজ তোমায় দেখার জন্য রাজবৈদ্যকে পাঠাচ্ছেন। নাও নাও, তাড়াতাড়ি চাপাচুপি দিয়ে শুয়ে পড়ো, আর এমন ভাব করতে থাকো যাতে রাজবৈদ্য বুঝতে পারে যে তোমার ওই জ্বর তাড়াতাড়ি সারার নয়। আচ্ছা, বাজে লোকের হাতে পড়ে আমার ইহকাল পরকাল সব মাটি হয়ে গেল দেখছি। চাপ, যা বলছি তা না করলে কাল সকালেই কিন্তু বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। কি হয়েছে মা, কি হয়েছে? হঠাৎ করে এমন জ্বর এলো কেন? কি করে এলো বলতে পারবো না, আসলে ঠান্ডা লেগে। দেখি মা, দেখি, একবার হাতটা দেখি তো। এ কি রাজবৈদ্য, এ কি করছো? হাত দেখতে চাইছো কেন? নারীর গতি দেখতে হবে তো। যা দেখার তা হাত না ছুঁয়েই দেখো, তবেই বুঝবো তুমি ভালো বৈদ্য। মন্ত্রীকিন্নির হাতে ছুতে দিতে মন্ত্রীমশাইয়ের এত আপত্তি কেন? না, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে নারী দেখবো না, আমি একটা ওই বটিকা পাঠিয়ে দিচ্ছি। সকাল বিকাল ওই নিয়ম করে খাওয়ালেই মনে হয় জ্বর সেরে যাবে। কি ব্যাপার বলো তো গোপাল, মন্ত্রী মশাই আমাকে নারীটা অবধি দেখতে দিল না, অথচ মুখে বলছে ধুম জ্বর। উনি এত ভাববেন না, ওষুধ পড়লেই সব ছেড়ে যাবে। আপনি এগিয়ে যান,
আমার একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা বলো তো কতদিন এভাবে জ্বরের অভিনয় করতে হবে? যতদিন দরকার হবে ততদিন। ছি 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 ছি, শুধু আমায় লেখাপড়া শিখতে দেবে না বলে তোমার এত এত ছলনা। ও, গল্পটা তাহলে এরকম। জ্বর টর সব বাজে কথা, আর ধরা পড়ে যাবার ভয়েই রাজবৈদ্যকে নাড়ি ছুঁতে দিল না। দাঁড়াও মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি করছি। এ তো ভীষণ মুশকিল হলো। আজ 3 দিন ধরে মন্ত্রী বউয়ের ধুম জ্বর, রাজবৈদ্যের ওষুধেও তো কোনো কাজ হচ্ছে না। কদিন বাদেই আবার সরস্বতী পুজো, তাহলে কি হবে? আরে সরস্বতী পুজোর দিন তো পাঠশালা শুরু করা যাবে না। কেন যাবে না মহারাজ? তবে তার জন্য রানীমাকে নিজে গিয়ে একবার মন্ত্রী মশাইয়ের বউকে দেখে আসতে হবে। বেশ বেশ, চল চল চল। মন্ত্রী মশাই, দরজা খুলুন। খানিক পরে এসো, এখন আমি ব্যস্ত আছি। রানীমা আর মহারাজ আপনার স্ত্রীকে দেখতে এসেছেন। দাঁড়াও দাঁড়াও, খুলছি। শোনো, চুপচাপ শুয়ে থাকবে আর মাঝে মধ্যে কু কু আওয়াজ করে বোঝাবে যেন কত জ্বর। কি ব্যাপার মন্ত্রী, জ্বর কমছে না কেন? কি বলবো মহারাজ, সবই আমার কপাল। যন্ত্রণায় কপাল যেন ছিঁড়ে যাচ্ছে। আহারে, বড় কষ্ট পাচ্ছেন দেখছি। রানীমা, দিন না ওনার কপালে একটু হাত বুলিয়ে, মনে হয় তাতে উপশম পাবেন। ঠিক বলেছো গোপাল। দেখি দেখি, এ কি, কপাল তো জলের মতো ঠান্ডা। দেখি দেখি, গাটা দেখি। ও বাবা, সারা শরীরটাই তো ঠান্ডা। ব্যাস, হয়ে গেল। এবার আমার যে কি হবে? তার মানে অতি সোজা, জ্বর টর সব ভক্কি। আমার কোনো দোষ নেই মহারাজ, আমি লেখাপড়া শিখতে চাই, কিন্তু উনি আমাকে দেবেন না বলে এত ছলনা মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ, আসলে আমি শুনেছিলাম মেয়েরা লেখাপড়া শিখলে তারা নাকি অন্ধ হয়ে যায়। এটা আবার কোন পণ্ডিতের রটনা? আচ্ছা, বিদ্যার দেবী মা সরস্বতী নিজেও তো মেয়ে, তাহলে তিনি চোখে দেখেন কি করে? তাই তো, খুব খাঁটি কথা। রানীমা আমি লেখাপড়া শিখবো? শিখবে বই কি, নিশ্চয় শিখবে। আমাকে ক্ষমা করে দেবেন তো মহারাজ? দিতে পারি, তবে একটা শর্তে। তুমি পায়ে হেঁটে এ রাজ্যের ঘরে ঘরে গিয়ে সকলকে বোঝাবে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। চলো গোপাল, পাঠশালা খোলার অনেক কাজ এখনো বাকি। ওরে বাবা, পায়ে হেঁটে ঘরে ঘরে যেতে হবে, পায়ের নোড়া যে খুলে যাবে। আজ থেকে তাহলে পাঠশালা শুরু হলো। আর সব কিছু সম্ভব হলো এই গোপালের জন্য। তাই তো গলা ছেড়ে সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। ছি ছি ছি, সামনে মা সরস্বতী বিরাজ করছেন, তাই সকলে গলা ছেড়ে বলি, জয় সরস্বতীর জয়, জয় সরস্বতী মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়। বুঝলে গিন্নি, আজ ট্যাংরার ঝোলটা যা বানিয়েছো না, পুরো লাজবাব। হয়েছে হয়েছে, ঘাট হয়েছে। এবার হাতের আঙুলগুলোকে খেয়ে ফেলো না। ও দাদু, ও দাদু, দাদু, দাদু গো। কিরে ন্যাপলা গুলটে, তোরা
আজকে এত সকাল সকাল? হ্যাঁ গো দাদু, সকাল সকালই বেরিয়ে পড়েছি চাঁদা তুলতে। চাঁদা? কিসের চাঁদা রে? কেন দাদু? সরস্বতী পুজো এবার থেকে উদ্বোধন করছি, চাঁদাটা দিয়ে দাও দাদু, মাত্র 2 টাকা। হ্যাঁ দাদু, এবার থেকে প্রতি বছর আমাদের পাঠশালায় ধুমধাম করে বাগদেবীর বন্দনা করব। বাহ বাহ, এটা ভালো ভালো, কর কর কর। আমায় এখন বুঝলি রাজসভা যেতে হবে, আমি এলাম। হ্যাঁ, যে তুমি যেখানে খুশি যাও দাদু, তবে যাওয়ার আগে আমাদের পুজোর চাঁদাটা দিয়ে যাও। ও কি মুশকিল রে বাবা, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে টাকা পয়সা খরচ করতে নেই রে। ওসব বুঝিয়ে লাভ নেই দাদু, লক্ষ্মী সরস্বতী 2 বোন, এক বোন আর এক বোনকে সাহায্য করবে না তো কে করবে? পাশের বাড়ির দিদি। উফ বাবা, তোদের সাথে কথায় পেরে ওঠা দায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোদের চাঁদা দিতে পারি, কিন্তু একটা শর্তে। ওসব শর্ত টর্ত জানি না দাদু, তুমি এখন চাঁদা দেবে আর পুজোর দিন দুপুরে আমাদের পাঠশালার মাঠে এসে প্রসাদ খেয়ে যাবে। না না, সে বললে হয় না। আগে আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেগুলো যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোদের চাঁদা দেব, নইলে নয়। আচ্ছা দাদু, জিজ্ঞেস করো কি জানতে চাও? পুটি বলতো, আমরা মা সরস্বতীকে কি কি নামে চিনি? ওই তো বাগদেবী, বীণাপাণি, সরস্বতী, আরো অনেক নাম আছে, এখন ঠিক মনে পড়ছে না। আচ্ছা ন্যাপলা বলতো, বীণাপাণি বানান কি? বীণাপাণি, ওই তো দাদু, কি যেন বানানটা পেটে আসছে, মুখে আসছে না। আরে ন্যাপলা, বয় দীর্ঘি। না না পুটি, যার প্রশ্ন সেই উত্তর দেবে। দাদু, উত্তর দিতে পারলে কিন্তু 2 টাকা চাঁদাটা দিতেই হবে। হ্যাঁ দেবো বলেছি তো। হে মা বীণাপাণি, তুমি একটু দেখো চাঁদাটা যেন পাই। মা গো, তোমার পূজার জন্য চাঁদা চাইছি মা, বানানটা বলে দাও মা। কিরে বল, বানানটা কি? ও দাদু, তোমার বাড়ির ছাদে বাঁদর কিভাবে এলো গো? কি যাতা বলছিস? বাঁদর? কোথায় বাঁদর? ওই তো দাদু, তোমার ঘরের চালের মাথায়। দাদু, বানানটা মনে পড়েছে দাদু, বয়ের দীর্ঘই, মূর্ধন্য নয় আকার, পয়ে আকার, আবার মূর্ধন্য নয় হর্ষই, বীণাপাণি। কি দাদু, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দাদু, এবার চাঁদাটা চটপট দিয়ে দাও দেখি। ও, তোদের তাহলে চাঁদা দিতেই হবে বল? হ্যাঁ, সে তো দাদু দিতে হবেই, আমরা তোমার শর্তে কিন্তু জিতে গেছি, আর ভদ্রলোকের এক কথা, তাই চাঁদা তো তোমাকে দিতেই হবে। দিয়ে দাও দাদু, চটপট দিয়ে দাও, শুভ কাজে দেরি করতে নেই। এই নে, তোদের কথা মতো 2 টাকাই দিলাম। কি গো, এত বেলা হয়ে গেল যে, তুমি রাজসভায় যাবে না? বাপরে বাপ, দাদুকে কিপটে রে। 2 টাকা চাঁদা আদায় করতে মাঘের শীতে ঘাম চলে এলো। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল, এখন অনেক বাড়িতে চাঁদা তোলা বাকি। তবে খুঁটি আমার কানে কানে বানানটা না বললে কিন্তু আজকে দাদুর কাছে চাঁদাটা পেতাম না। পড়াশোনা করবি না তার কি হবে? দেখেছেন মহারাজ, দেখেছেন অপদার্থ পেট মোটা গোপালটা এখনো এলো না। মহারাজ, গোপালের রাজসভায় যাওয়া আসার তিথি নক্ষত্রের কোনো কালেই ঠিক ছিল না, আজও নেই। তাই আমার মনে হয় আমাদের গোপালের কথা না ভেবেই আজকের আলোচনায় এগোনো উচিত। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়। শোনো, সামনে তো সরস্বতী পুজো, তাই প্রতি বছরের মতো এবারেও রাজবাড়িতে ধুমধাম করে পুজো হবে। আমাকে বাদ রেখে কি কলা কৌশল আলোচনা হচ্ছে মহারাজ? যাই হোক না কেন, তাতে তোমার কি আসে যায়? রাজসভায় একটা নিয়ম শৃঙ্খলা আছে, যখন তখন আসবে, যখন তখন বেরিয়ে যাবে। বলি, এটা কি মাছের বাজার নাকি? মহারাজ, আমি অনেক দিন ধরেই ভাবছি রাজসভায় মাছের ব্যবসা করব। রাজসভার ওই কটা বেতনের পয়সা দিয়ে তো আর সংসার চলে না, তাই যদি মাছ বেচে কিছু উপরি কামাই করা যায় তাহলে বেশ ভালোই হতো। দেখেছেন মহারাজ, দেখেছেন কোথায় আপনি মা সরস্বতীর পুজো নিয়ে আলোচনা করছিলেন, আর ওই মরকট গোপাল পুরো রাজসভাটাই আঁচড়ে করে দিল। এই কে কোথায় আছো? রাজসভায় গঙ্গা জল ঢালো, আর পারলে গোপালের জিভেও 2 ফোঁটা দাও। তুমি বাজে বকা বন্ধ করবে? ঠিক হয়েছে, বেটার সব কিছুতে ফোড়ন কাটা চাই। শোনো, যেটা নিয়ে আলোচনা করছিলাম,
এবছর রাজবাড়ির পুজো আগের বারের থেকে বেশি জমজমাট করতে হবে, আর তোমাদের প্রত্যেককেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার জন্য আমি তো এক কথায় রাজি মহারাজ। মহারাজ, গোপালকে বেশি কিছু দায়িত্ব একদম দেবেন না, দেখবেন সব ঘেঁটে যাবে। কাকে কি দায়িত্ব দিতে হবে সেটা আমি বুঝে নেব, তোমাকে অত বুঝতে হবে না। শোনো, পুজোর জন্যে ফলের বাজারে সব দায়িত্ব মন্ত্রী নেবে। আচ্ছা মহারাজ। রাজবৈদ্য, তুমি বরং দশকর্মা দায়িত্ব নেবে। যথাজ্ঞা মহারাজ। রাজ জ্যোতিষী, তুমি যজ্ঞের জন্য বেলকাঠ, চন্দন কাঠ, যজ্ঞডুমুরের পাতা, বেলপাতা ইত্যাদি ইত্যাদি সব জোগাড় করবে। আচ্ছা মহারাজ। সভাকবি, তুমি পুজোর জন্য ওই মাটির বাসনপত্র ইত্যাদি নিয়ে আসবে। আমি? মহারাজ, আমাকে কিছু হালকা কাজ দিন না, যেমন ওই ফুল তোলা, চন্দন বাটা, এইরকম কিছু। কেন সভাকবি, তুমি কি শিশু নাকি যে হালকা কাজ দিতে হবে? যাকে যা দেওয়া হয়েছে সে তাই করবে। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি, এই পুজো মণ্ডপের প্রবেশদ্বারের সামনে মঙ্গল ঘট, কলা গাছ আনার দায়িত্ব তোমাকেই যে নিতে হবে। অবশ্যই মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য। রাজপণ্ডিত, তোমার দায়িত্ব তো আর মনে হয় বলে দিতে হবে না। কি সকাল সকাল প্রতিবারের মতো এবারেও নিষ্ঠা ভরে পুজোটা করে দিও। বিজ্ঞানী, তুমি দধিকর্মার বাজারের দায়িত্ব নেবে, চিড়ে দই এসব আনবে। এটা এটা কি হলো মহারাজ? সবাইকে কিছু না কিছু দায়িত্ব দিলেন, শুধু আমি বাদ। আমি কি রাজসভার কেউ না? আর কি কষ্ট! শীতকালে চোখের জল জমে বরফ হয়ে গেছে, তাই পড়ছে না, নইলে বুঝতেন আমার কষ্টটা। তোমাকে কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে। সব কাজে তো বাকিদের দিয়ে দিলেন। না না গোপাল, সবার মতো তোমারও দায়িত্ব আছে। তোমার দায়িত্ব হচ্ছে সবাই কে কেমন কাজ করছে সেটার খেয়াল রাখা। হ্যাঁ, ব্যাস এইটুকু? হ্যাঁ, এইটুকুই। কারণ তোমার তো আবার নড়তে চড়তে 6 মাস। তোমায় যদি মাঘ মাসে সরস্বতী পুজোর কোনো দায়িত্ব দিই, তো তুমি সেটা পরের বছর আশ্বিন মাসে দুর্গা পুজোয় গিয়ে শেষ করবে। বুঝলে গিন্নি, আমার আর রাজসভার কাজের দরকার নেই। রাজবাড়ির সরস্বতী পুজোয় আমার এবারে কোনো দায়িত্বই নেই। ঠিকই তো করেছে, তুমি যা কুঁড়ে। সকালে বাজারে পাঠালে, দুপুরবেলা রাজসভা থেকে ফেরার সময় বাজার করে বাড়ি ফেরো। আচ্ছা, তুমিও আমাকে এরকম বলতে পারলে? না না, আমার এই জগতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা তো আছি তো, তোমার সঙ্গে একেবারে ছায়ার মতো একেবারে মিশে আছি। দাদুর জীবনে খুব দুঃখ, নেই যে কোনো সাথী। আমরা তোমার পাশেই আছি, নাতনি আর নাতি। কি দাদু, কবিতাটা ঠিক আছে তো? ঠিক আছে, মানে খাসা হয়েছে। এখন সন্ধেবেলা আমার কাছে কি মতলবে? এই তো সকাল সকাল চাঁদা দিলাম। না না দাদু, চাঁদা চাইতে আসেনি, আমাদের মোটামুটি চাঁদা তোলা শেষ। এবার পুজোর কেনাকাটা করতে হবে, তাই দাদু তোমাকে আমাদের পাশে থাকতেই হবে। হ্যাঁ দাদু, তুমি আমাদের সাথে ওই পুজোর কেনাকাটায় যাবে। আমরা এই বছরই প্রথমবার পুজো করছি, তাই তোমার সাহায্য ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। হ্যাঁ গো দাদু, তুমি আমাদের আশা, আবার তুমি আমাদের ভরসা। বর্ষার ছাতা তুমি গরমকালের কুঁজো। তোমার সাহায্য ছাড়া হবে না সরস্বতী পুজো। বেশ বেশ বেশ, আমি তোদের সাথেই আছি। পুজো তো আর দেরি নেই, তাহলে কাল সকাল থেকেই সব বাজার কেনাকাটা শুরু করে দিতে হবে। আচ্ছা ভাই, এই আপেল কত করে? মাত্র 2 টাকা কেজি গোপাল দাদা। এ বাবা, কি এটা দেখছি অর্ধেক আপেল পচা। না না, ওসব পচা ফল আমাদের পাঠশালায় পুজোয় নেবো না। কি করব বলো, এই মাত্র বেছে বেছে সব ভালো ভালো ফল তোমাদের মন্ত্রী মশাই নিয়ে গেছেন। কত বললাম যে নিলে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে নিতে হবে, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি এই মন্দ ভালো মিলিয়ে মিশিয়েই 2 করে 5 রকম ফল দাও, বুঝলে? তবে আমি কিন্তু অত বেশি দাম দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা দেওয়ার দাও।
দাদু এটা কি হলো গো, তুমি পচা ফল নিলে কেন? শোন, পচা হোক আর ভালো ফল তো। শোন, আমি তোদের যেরকম বলবো তোরা ঠিক সেরকম করবি। ওহ বাবা রে বাবা, কটা ফল কিনতে গিয়ে মাঘ মাসেই কাল ঘাম ছুটে গেল। কি মন্ত্রী মশাই, খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি ক্লান্ত না চন্মনে, তাতে তোমারও তো ফাপদারালি কর কি আছে? হ্যাঁ, তোমার কাজ তুমি করোগে যাও। আগে আমি তো সেটাই করছি মন্ত্রী মশাই, মহারাজের কথা মতো কে কেমন কাজ করছে সেটাই দেখভাল করছি। কি ভারী বাবা। মন্ত্রী মশাই, আপনি একটু সামনের গাছতলায় থলেটা রেখে বসুন। রাজবাড়ির মা সরস্বতীর সেবা করার সুযোগ যখন পেলাম না, তখন একটু তাহলে আপনারই সেবা করি। বাবা, তোমার দেখছি আমার জন্য একটু বেশি দরদ উথলে উঠছে আজকে। হে মা, ছি ছি ছি, কি বলেন? আপনি হলেন এই রাজ্যের মন্ত্রী, আপনার সেবা করা আমার তো পরম কর্তব্য। বাবা, একটু শান্তি পেলাম। ওরে বাবা, অনেক বেলা হয়ে গেল তো। যা, গোপাল কোথায় গেল? আজ বাদে কাল সরস্বতী পুজো, কিন্তু কিন্তু কারো পাত্তা নেই। সব এক একটা অকর্মার ঢেঁকি। মহারাজ দেখুন, সব ফলের বাজার করে এনেছি। তাজা তাজা বাজারের রাজা আম, কমলা লেবু, পেয়ারা, কলা, নাশপাতি, শাকালু সব এনেছি। এই দেখুন। কি তো সব পচা পচা ফল ফুল দেখছি। ছি 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 ছি, মন্ত্রী, তুমি মা সরস্বতীর জন্য বাজারের এসব পচা জিনিসপত্র এনেছো? বিশ্বাস করুন মহারাজ, আমি বাজারের সেরা তরতাজা ফল কিনেছিলাম, কিন্তু কিভাবে যে এরকম পচে গেল। ছি ছি মন্ত্রী মশাই, আপনি এরকম ভাবে মহারাজকে ঠকাচ্ছেন ভাবতেও পারিনি। যাও মন্ত্রী, যাও, এক্ষুনি যাও, আর বাজার থেকে আনা এইসব পচা ফলমূল ফেরত দিয়ে ভালো পুষ্ট ফলমূল নিয়ে এসো। মহারাজ, এই দেখুন, আমি প্রবেশদ্বারের সামনে দুপাশে রাখার জন্য দুটো কলা গাছ নিয়ে এসেছি। কলা গাছ এনেছে না কলা বাগান এনেছে বোঝা মুশকিল। তুমি বেশি কথা বলো না তো গোপাল, তোমার তো কোনো কাজই নেই, শুধু ওই ভরামো ছাড়া যত সব। আচ্ছা সেনাপতি, কলা গাছ দুটো না হয় বুঝলাম ঠাকুরের পুজোর জন্য, কিন্তু এই দুটো গাছে বড় বড় কলার কাঁদি কি তোমার পেট পুজোর জন্য? কি কি বললে গোপাল, কি বললে? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমার পাশ দিয়ে গোপাল ছুটে গেল আর হাওয়ায় ভেঙে গেল। আই, রসিকতা হচ্ছে আমার সাথে রসিকতা? কিরকম ল্যাগ দেখে তুমি? যাও যাও, এক্ষুনি আবার নতুন পাত্র নিয়ে এসো, যাও। আবার? হ্যাঁ, আবার। কি তাহলে সব বাজার করা শেষ? হ্যাঁ গোপাল
গোপাল দাদু সব শেষ। তার মানে এখন শুধু কাল সকাল সকাল পুরোহিত মশাই এসে পুজো করলেই সব হয়ে যাবে। হ্যাঁ এ বাবা, এটা তো একদম ভুলে গেছি দাদু। আমাদের তো পুরোহিত মশাইকেই বলা হয়নি। আরে পুরোহিত ছাড়া পুজো হবে কি করে? আসলে দাদু আমরা পণ্ডিত মশাইকে বলেছিলাম, কিন্তু উনি বলছেন রাজবাড়ির পুজো ছেড়ে আমাদের পাঠশালার পুজো করতে পারবেন না। ও দাদু তুমি একটা কিছু করো না। ও দাদু। আহা, আমি তো আর পুরোহিত নই, নইলে আমি তোদের পুজোটা করে দিতাম। ও দাদু তুমি তো সব পারো, তুমি বলে কই পণ্ডিত মশাইকে রাজি করাও না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। না না না, এ কি করে হয়? আমার সকালবেলা রাজবাড়িতে পুজো আছে, তুমি তো জানো রাজবাড়ির পুজোর কত ফিরিস্তি। কিন্তু ওরা তো আপনারই পাঠশালার ছাত্রছাত্রী, তাহলে ওদের পুজোটা করতে আপনার সমস্যা কোথায়? পাঠশালায় পুজো করে আমার কি লাভ? রাজবাড়িতে পুজো করলে মহারাজের কাছে ভালো দক্ষিণা পাওয়া যাবে। ওরা কি আমায় সেরকম দক্ষিণা দিতে পারবে? আচ্ছা, দক্ষিণাটাই কি সব? হ্যাঁ, আর ওই যে ছোট ছোট ছাত্রছাত্রীরা সকাল থেকে উপোস করে পুজোর জোগাড় করবে, পুষ্পাঞ্জলি দেবে, সেটা কিছু নয়? অত শত জানি না গোপাল, আমার কাছে আগে রাজবাড়ি তারপর পাঠশালা। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সবার কাছে আগে পণ্ডিত মশাই, তারপরে পুরোহিত। গোপাল তুমি এখান থেকে যাবে? খামোখা রাগ করছেন কেন পণ্ডিত মশাই? আপনি সকালবেলা ঝুপ করে জলে ঝাঁপ দিয়ে টুপ করে গঙ্গা স্নান সেরে হুপ করে লাফিয়ে পাঠশালায় পুজোটা করে দিয়ে যাবেন। বাচ্চারাও খুশি, আমিও খুশি। আমি পাঠশালায় পুজো করতে যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। ভোর হলেই সরস্বতী পুজো, কিন্তু এখনো নাতি নাতনির পাঠশালায় পুজো করার জন্যে পুরোহিত জোগাড় হলো না। কে জানে কি হবে। আমি যদি পুজোটা করে দিতাম তাহলে আর ঝামেলাই থাকতো না। তুমি কি ব্রাহ্মণ নাকি? তোমার পৈতে আছে যে পুজো করবে? হ্যাঁ সেই তো, আমি তো নাপিত। পৈতে কি করে হবে? পৈতে পৈতে পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। তুমি আমার মাথায় বুদ্ধি খুলে দিয়েছো। পণ্ডিত মশাই রাজি হলো? না, এখনো হয়নি, তবে বাধ্য হয়ে হবে। কিভাবে দাদু? বলো দাদু বলো কিভাবে? আরে বলো না, বলো। তার জন্য তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? শোন, ঠিক হয়ে যাবে। তোমার পৈতে কোথায়? কি ওম ওম করছো? পৈতে পাঠশালায় পণ্ডিত মশাই, আপনি চটপট স্নান করে এসে পৈতেটা পড়ে পুজোটা করে দিন, নইলে আপনি কথাও বলতে পারবেন না আর রাজবাড়িতে পুজোও করতে পারবেন না। আগে পুজো শেষ করুন, তারপর দরজার দিকে তাকাবেন। আমি পাহারায় দাঁড়িয়ে আছি। হে মা সরস্বতী, তুমি সবার মঙ্গল করো মা। মা মা গো, তুমি আমায় মহারাজের হাত থেকে বাঁচিও। এই তোমরা কে কে পুষ্পাঞ্জলি দেবে? এদিকে এসো। আমি দেবো, আমি দেবো। এখনো পণ্ডিত এলো না? উফ, না, আমি না চিন্তা করে করে আর পেরে উঠছি না। মহারাজ, আমি এইমাত্র দেখে এলাম পণ্ডিত মশাই পাঠশালায় পুজো করছেন। হ্যাঁ, এত বড় স্পর্ধা! রাজবাড়ির পুজো ছেড়ে পাঠশালায় পুজো করছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল আবার
ওই ছোট ছোট ছেলেপুলেদের দোষর। কি রাজপণ্ডিত, এত দেরি কেন? তোমার জন্য সেই কোন সকাল থেকে উপোস করে দাঁড়িয়ে আছি। আমি নিরুপায় মহারাজ, আমার কইতে চিন্তাই হয়ে গেছিল। হ্যাঁ মহারাজ, আর সেটা করিয়েছিলাম আমি। আপনি তো আমায় রাজবাড়ির পুজোয় কোনো দায়িত্বই দিলেন না, তাই আমি দায়িত্ব নিয়ে এবছর থেকে পাঠশালার পুজোটা উদ্বোধন করিয়ে নিলাম। এটা কিন্তু খুব খারাপ করলে গোপাল। আমরা সবাই সেই কখন থেকে উপোস করে আছি বলো তো? উপোস তো ওই ছোট ছোট আমার নাতি নাতনিরাও করেছিল মহারাজ। আপনার পুজোটাই পুজো, আর ওদের পাঠশালার পুজোটা ফেলনা। আরেকটা কথা মহারাজ, মা সরস্বতী বিদ্যার দেবী, তাই তার আরাধনা যেখানে হয় মানে বিদ্যালয়ে, সেখানেই তো আগে পুজো হওয়া উচিত মহারাজ। আর এবার থেকে তাই হবে। আর রাজপণ্ডিত যদি পুজো না করে তাহলে কি করবে? তাহলে আমি কিছু করব না, যা করার ওই বাচ্চারাই করবে। আবার হয়তো রাতারাতি পইতে উধাও হয়ে যেতে পারে। না না গোপাল, আমি পুজো করব। এবার থেকে প্রতি বছর সবার আগে আমার পাঠশালায় পুজো করব। এই তো পথে এসেছেন। কি পণ্ডিত মশাই, রাজবাড়ির পুজোটাও শুরু করুন। পুজোর পর আমরা এখানেও প্রসাদ খাবো। হ্যাঁ হ্যাঁ সবাই বলো জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.